শুধু মমতার জন্য সংযত, নইলে ৩০ সেকেন্ড যাদবপুর কাণ্ডে হুঁশিয়ারি মদনের। শরীরে মোমবাতির ছ্যাঁকা, চটুল বলিউডে গান চালিয়ে চলে অত্যাচার। আইডিএসও কর্মীদের ওপর কোতোয়ালি থানায় ওসির বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ। বাঁকুড়ায় আবাসের টাকার ৫,০০০ চান তৃণমূল নেতা, বিস্ফোরক অভিযোগ উপভোক্তার। কালীঘাটের কাকুকে ৭৮ কোটি দেন বিজেপি নেতা অরুণ, চাকরি বিক্রি নিয়ে বিস্ফোরক তথ্য দিল সিবিআই। স্ত্রীর ওপর কুদৃষ্টি, মদ্যপানের চোখ উপড়ে গণধোলাইয়ে মৃত্যু ব্যক্তির, উত্তেজনা দমদমে। মাটি চুরিকে কেন্দ্র করে ধুমধুমার, একে অপরের বিরুদ্ধে অভিযোগ করলেন দুই টিএমসি নেতা। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে লন্ডনে সফরে বাংলার মুখ্যমন্ত্রী। এতক্ষণ শুনছিলেন আজকের সংবাদ শিরোনাম, এবার আসছে বিস্তারিত খবরে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আন্দোলনের নামে শিক্ষামন্ত্রীকে হেনস্থার ঘটনায় সরগরম রাজ্য রাজনীতি। বাম অতিবাম যোগসাজশে ইচ্ছাকৃতভাবে ওয়েককোপার বার্ষিক সাধারণ সভার দিন অশান্তি করা হয়েছে বলেই অভিযোগ। এই পরিস্থিতিতে যাদবপুর কাণ্ডে এবার মুখ খুললেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। তিনি বলেন, আমি মনে করি একটা বড় জমায়েত ডাকা হোক যাদবপুর থেকে, সেই জমায়েত থেকে ঘোষণা হোক যে এটা আমাদের শেষ অনুরোধ, আমরা শান্তি চাইছি। কিন্তু এই জিনিস চলতে থাকলে বিশ্ববিদ্যালয় তো আর বন্ধ করতে পারি না। কিন্তু যে চ্যালেঞ্জ করছে ওরা, এখনই সেটা নিতে পারি। গোটা বাংলায় নির্বাচন হোক না, দেখি কটা কলেজে ওরা মনোনয়ন দিতে পারে, দেখি। বুথেই তো মনোনয়ন দিতে পারে না, তবে এখনো কেন চুপ করে আছেন? সেই কারণ তিনি ব্যাখ্যা করেন। তার দাবি, মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে তাকিয়ে গোটা দল চুপ করে আছে, সংযম দেখাচ্ছে। শুধু একটু নির্দেশও দিতে হবে না মমতা বন্দ্যোপাধ্যায়কে, শুধু বলতে হবে ছাত্র পরিষদের নেতৃত্বে আপনারা যা পারেন বুঝে নিন। অরূপ ১ মিনিট বলেছে, আমি ৩০ সেকেন্ড বলবো। একটা কানে কানে কথা বলার পর দুটো কান তো খুঁজে পাওয়া যাবে না কথা বলার জন্য। যাদবপুর কাণ্ডের শুনানিতে দিন বাংলাদেশের ছাত্র আন্দোলনের প্রসঙ্গ তুলে ধরেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। মদন বলেন, কেন প্রতিবেশী রাষ্ট্রের মতন হবে? যারা প্রতিবেশী রাষ্ট্রের মতন করার চেষ্টা করছে, আদালত তাদের বিচার করুক। কারা পশ্চিমবঙ্গকে বাংলাদেশ বানানোর চেষ্টা করছে? এত সহজ, ওরা বাংলাদেশ বানিয়ে দেবে আর আমরা বসে থাকবো? এনাফ ইজ এনাফ। আমি বলতে পারি, শান্ত বাংলার ছাত্র ও যুব সমাজ গর্জে উঠেছে, মেনে নিতে পারছে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ আছে বলে আমরা সংযম করছি, কিন্তু খুব তাড়াতাড়ি এই সংযম ভেঙে যাবে। বলে রাখা ভালো, এখনো যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারী পড়ুয়ারা ধর্ণা কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। আন্দোলনের পরবর্তী রূপরেখা স্থির করতে বৈঠকেও বসেন তারা। পরবর্তী পদক্ষেপ কি হয় আন্দোলনকারীদের, সেদিকে এখন নজর সকলের। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা যারা আমাদের কলকাতা পত্রিকা চ্যানেলটি দেখছেন, দয়া করে ভিডিওটি লাইক করুন এবং কমেন্টে আপনার জেলার নাম শেয়ার করুন। আপনি কি ধরনের খবর শুনতে চান তাও জানিয়ে দিন। আপনার ভালোবাসা আমাদের শক্তি, তাই আমাদের সাপোর্ট করতে ভুলবেন না। ধন্যবাদ। ছাত্র ধর্মঘটের দিন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় ধুমধুমার কাণ্ড। গেট থেকে পুলিশের ধরপাকড়ের অভিযোগ এআইডিএসওর আন্দোলনকারীদের। থানায় নিয়ে গিয়ে অত্যাচারের অভিযোগের স্বরূপ এআইডিএসও। যাদবপুর কাণ্ডে ছাত্রদের করা মামলায় বুধবারই পুলিশের ভূমিকা নিয়ে তীব্র ভর্ৎসনা করেছে কলকাতা হাইকোর্ট। আর সেই দিনই পুলিশের বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক অভিযোগ তুলে সরব হল এসইউসিআই এর ছাত্র সংগঠন এআইডিএসও। মেদিনীপুর মহিলা থানার বিরুদ্ধে ভয়ঙ্কর সব অভিযোগ উঠিয়ে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় ৩ প্রাক্তনের কথায়। এআইডিএসও সূত্রে দাবি, সিপিএমের ছাত্র সংগঠনের ডাকা ধর্মঘটে সমর্থন জানিয়ে ওই দিন পথে নেমেছিলেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে একাধিক প্রাক্তনী। এআইডিএসওর অভিযোগ, ক্যাম্পাসের কাছে পৌঁছানোর অনেক আগেই তাদের আন্দোলনকারীদের জবরদস্তি থানায় তুলে নিয়ে যায় পুলিশ। এদিন এআইডিএসওর সমর্থক এবং বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী সুশ্রুতা সোরেন বলেন, আমি যখন আমার নাম পরিচয় লিখছি, ওসি বলল মোমবাতি নিয়ে এসো। মোমবাতি তারা অর্থাৎ পুলিশ নিয়ে এসে সেটাকে জ্বালিয়ে সেই মোমবাতির জ্বলন্ত যে মোম, সেটা আমার হাতে ঢেলে দেওয়া হয় এবং পায়ের বিভিন্ন জায়গায় ছ্যাঁকা দেওয়া হয়। এই যে হাতের এখানে মোমবাতির মোম ঢেলে দেওয়া হয়েছে, এখনো সেই চিহ্ন রয়েছে। এইভাবে আমাকে মারতে থাকে। থানার ওসি বলছেন, আমাদের এই থানায় অনেক বড় জায়গা আছে, যেখানে তোমাদেরকে মেরে পুঁতে দিলেও কেউ কখনো কোনো খোঁজ পাবে না।
এইরকম ভাবে আমাদের থ্রেট দেওয়া হয়। এদিনে আইটিএসওর তরফে পুলিশের বিরুদ্ধে যেসব ভয়ঙ্কর অভিযোগের স্বরূপ হয়েছে তার মধ্যে সিসি ক্যামেরার নজরদারির বাইরে নিয়ে অত্যাচারের অভিযোগও রয়েছে। সুশ্রিতা আরও জানান, আবার আমাকে সিসিটিভির আওতার বাইরের রুমে নিয়ে যাওয়া হয়। সেখানে নিয়ে গিয়ে আমাকে প্রস্তাব দেওয়া হচ্ছে যে তোমরা এই যে কাজটা করছো এটা তোমরা ভুল স্বীকার করে ক্ষমা চাইবে। শান্তিপূর্ণভাবেই গিয়েছিলাম, কোনো পুলিশের ওপরেও আক্রমণ করিনি, গায়ে হাত তুলিনি। তাছাড়া কোনো ছাত্রকেও জোর জবরদস্তি আমরা বলিনি যে ক্লাস করতে হবে না। কোনো অন্যায় কাজ করিনি, কেন আমাদের ক্ষমা চাইতে হবে? আবাস যোজনার উপভোক্তার কাছ থেকে কাটমানি নেওয়ার অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে। তৃণমূলের কাটমানির জন্য কেন্দ্র আবাস যোজনা বন্ধ করেছে, তৃণমূলকে কটাক্ষ বিজেপির। বাঁকুড়া জেলার পাত্রসায়ের থানার বেলুট রসুলপুর গ্রাম পঞ্চায়েতের বামুনপাড়া গ্রামের বাসিন্দা লালটু বাগদি নামে এক আবাস উপভোক্তার কাছ থেকে ৫,০০০ টাকা কাটমানি নেওয়ার অভিযোগ স্থানীয় তৃণমূল নেতা তুষারকান্তি মুখার্জির বিরুদ্ধে। সম্প্রতি আবাস নিয়ে কেন্দ্রের বঞ্চনার পর রাজ্য সরকারের একক প্রচেষ্টায় রাজ্যের ১২ লক্ষ উপভোক্তাকে প্রথম কিস্তির টাকা দিয়েছে রাজ্য। সেই তালিকায় নাম রয়েছে বেলুট রসুলপুর গ্রাম পঞ্চায়েতের বামুনপাড়া গ্রামের বাসিন্দা লালটু বাগদির। অভিযোগ, লালটু প্রথম কিস্তির টাকা পেতেই তার বাড়িতে যান স্থানীয় তৃণমূল নেতার তুষারকান্তি মুখার্জি। উপভোক্তাকে বলেন ১০,০০০ টাকা দিতে, উপভোক্তা তাঁকে ৫,০০০ টাকা দেন। উপভোক্তার দাবি, ওই তৃণমূল নেতা তাঁকে বলেন সকলের কাছে ৫,০০০ টাকা করে নেওয়া হয়েছে, তাই তাকেও দিতে হবে। যদিও অভিযুক্ত তৃণমূল নেতার দাবি সম্পূর্ণ মিথ্যা অভিযোগ, কেউ তাঁকে ভয় দেখিয়ে এই কথা বলাচ্ছে। আবাস প্রকল্পে উপভোক্তারা যাতে কাউকে টাকা না দেন সেজন্য বাড়ি বাড়ি গিয়ে প্রচার করে এসেছেন তারা। এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। যদিও তৃণমূল নেতার বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ সামনে আসতেই শুরু শাসক বিরোধী তরজা। বিষ্ণুপুর সাংগঠনিক জেলা বিজেপির মুখপাত্র দেবপ্রিয় বিশ্বাস বলেন, তৃণমূলের নেতারা টাকা নেবে না এটা হতেই পারে না। যারা টাকা দিয়ে এসেছে তারাই পদ পেয়েছে, এখন যারা টাকা নিচ্ছেন তারা আগামী দিনে পদ পাবেন। বিষ্ণুপুর সাংগঠনিক জেলার তৃণমূল যুব সভাপতি সুব্রত দত্ত এই প্রসঙ্গে বলেন, বিষয়টি তাঁদের জানা নেই। যদি কোনো তৃণমূল নেতা এই কাজ করে থাকেন তবে প্রশাসন তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেবে। যদি দলগতভাবে এই অভিযোগ আসে তাহলে দল থেকেও তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলার চার্জশিটে নাম ছিল বিজেপি নেতা অরুণ হাজরার। এবার তাঁকে নিয়ে আদালতে বিস্ফোরক নথি পেশ করল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই। কেন্দ্রীয় গোয়েন্দাদের দাবি, ২০২২ সালে অরুণের নিজের হাতে লেখা চুক্তিপত্র পাওয়া গিয়েছে, যেখানে উল্লেখ রয়েছে বিভিন্ন পদে নিয়োগের জন্য কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্রকে তিনি ৭৮ কোটি টাকা দিয়েছিলেন। সিবিআই জানিয়েছে, এর মধ্যে ৪৫ কোটি টাকার কাজ করে ফেরত দিয়েছেন সুজয় কৃষ্ণ। বাকি টাকা সম্পত্তি বিক্রি করে ফেরত দেওয়ার প্রতিশ্রুতি বলেও লেখা আছে ১০টি স্ট্যাম্প পেপারে। আদালতে ওই নথি পেশ করে এমনই দাবি করেছে সিবিআই। যদিও বিজেপি নেতা অরুণের দাবি ভুল তথ্য পেশ করা হয়েছে আদালতে। এ নিয়ে আদালতের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন অরুণ। কিন্তু নতুন করে তার ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে, কারণ চুক্তিপত্রের সইখানা অনেক জিজ্ঞাসাবাদে গোয়েন্দাদের কাছে সবকিছু স্বীকার করে নিয়েছেন বলে জানা যাচ্ছে। প্রাথমিক দুর্নীতি মামলা নিয়ে কয়েকদিন আগেই চার্জশিট জমা দেয় সিবিআই। সেই চার্জশিটে নাম ছিল কালীঘাটের কাকু শান্তনু বন্দ্যোপাধ্যায় এবং অরুণ তথা চিনু হাজরা। সেই চার্জশিটের সাপেক্ষে এবার তথ্য প্রমাণের নথি জমা দিল সিবিআই। তাতে বলা হয়েছে, বিজেপি নেতা অরুণ ওরফে চিনু ১০ টাকার একটি স্ট্যাম্প পেপারে ২০২২ সালে নিজের হাতে চুক্তিপত্র লিখেছেন। কোন সময় কত টাকা কালীঘাটের কাকুকে দিয়েছেন চুক্তিপত্রে তা লেখেন অরুণ। লেখা হয় প্রাথমিক চাকরির জন্য ১১ কোটি ৭০ লক্ষ, গ্রুপ ডির জন্য ১৫ কোটি, গ্রুপ সির জন্য ৯ কোটি টাকা, অর্গানাইজার প্রাইমারি প্লাস রেলের জন্য ৩ কোটি টাকা অগ্রিম দেওয়া হয়েছে। একইভাবে নবম, দশম, একাদশ, দ্বাদশের জন্য ১ কোটি ৫ লক্ষ এবং সব মিলিয়ে ৭৮ কোটি টাকা দেওয়ার কথা লেখেন অরুণ। চুক্তিপত্রের শেষ পাতায় যে ৪ জনের সই রয়েছে তাতে সই রয়েছে অরুণের। বাকি ৩ জনকে ডেকে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। তারা গোয়েন্দাদের জানান, অরুণই নিজের হাতে ওই চুক্তিপত্র লিখে দেন। বিভিন্ন জায়গায় থেকে চাকরি বিক্রির নাম করে যে টাকা তোলা হয় তা নিয়ে
যাবতীয় তথ্য ও হিসেব ওই চুক্তিপত্রে রয়েছে বলে দাবি সিবিআইয়ের। চুক্তিপত্রের সাক্ষী হিসাবে আরও 4 জনের সই রয়েছে। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় কারা সুপারিশের মাধ্যমে চাকরি পান, কারা সুপারিশ করেন, তার জন্য 132 জনের তালিকা তৈরি হয়েছে এবং এই তালিকা তৈরি করেছে সিবিআই। 132 জনেরই বয়ান রেকর্ড করতে চান কেন্দ্রীয় গোয়েন্দারা। তালিকায় প্রভাবশালীদের নাম রয়েছে, বিজেপি নেতাদের নাম রয়েছে বলে খবর। কিভাবে গোটা প্রক্রিয়া সম্পন্ন হয়, চাকরি লেনদেন কিভাবে হয়, অ্যাডমিট কার্ডের মাধ্যমে সুপারিশ হলো কি করে, তা জানতে চায় সিবিআই। ধাপে ধাপে ওই 132 জনকে তলব করা হবে বলেই জানা গিয়েছে। নৃশংস ঘটনা দক্ষিণ দমদমের প্রমোদনগরে। মদ্যপ এক ব্যক্তি বাড়ির দরজায় টাল খেয়ে পড়ে যান। শুধু তাই নয়, ওই বাড়ির মহিলার প্রতি কুনজর ছিল বলে অভিযোগ। সেসবের শাস্তি হিসাবে 2 চোখ উপড়ে নিল সেই বাড়ির মালিক। সেই ঘটনার প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা পিটিয়ে মারলেন ওই গৃহকর্তাকে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ওই মদ্যপ ব্যক্তি আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি বলে খবর। খাস কলকাতায় এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। বুধবার ভোরে ওই ঘটনা ঘটেছে দক্ষিণ 24 পরগনার 3 নম্বর ওয়ার্ডে। ওই এলাকার বাসিন্দা প্রদীপ সরকার নিয়মিত মদ্যপ থাকেন বলে খবর। শুধু তাই নয়, এলাকারই এক মহিলার প্রতি তার কুনজর ছিল বলে অভিযোগ। এদিন ভোর 5:30 নাগাদ প্রদীপ সরকার মদ্যপ অবস্থাতে রাস্তা দিয়ে যাচ্ছিলেন। সে সময়ে গোকুল মণ্ডলের বাড়ির দরজায় তিনি ধাক্কা খেয়ে টাল খেয়ে পড়ে যান। সেই ঘটনাতেই রেগে গিয়ে এসেছিলেন ওই বাড়ির মালিক গোকুল মণ্ডল। কেন তার স্ত্রীর দিকে তাকানো হয়েছে, কেন বাড়ির দরজায় এসে প্রদীপ পড়লেন, সেই কথা নিয়ে শুরু হয় দুজনের তর্কাতর্কি। এরপরেই মদ্যপ প্রদীপ সরকারকে মারধর শুরু করেন গোকুল। তার বুকের উপর বসে 2 চোখ উপড়ে নেওয়া হয়। রক্তাক্ত অবস্থায় রাস্তাতেই ছটফট করতে থাকেন প্রদীপ সরকার। আর্তনাদের আওয়াজে প্রতিবেশীরা রাস্তায় নেমে আসেন। সে সময় গোকুল প্রদীপকে টেনে বাড়ির ভেতর নিয়ে যাওয়ার চেষ্টা করেন। ঘটনা দেখে উত্তেজিত হয়ে ওঠেন বাসিন্দারা। এরপর পাল্টা মারধর শুরু হয় গোকুলকে। গণপিটুনিতে অচৈতন্য হয়ে পড়েন তিনি। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত পৌঁছয় দমদম থানার পুলিশ। গোকুলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করেন। গুরুতর প্রদীপ সরকারও হাসপাতালে চিকিৎসাধীন। তার দৃষ্টিশক্তি কতটা থাকবে সেই সংশয় রয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হবে বলেও খবর। ঘটনায় এলাকার মানুষজন শঙ্কিত। মাটি চুরিকে কেন্দ্র করে ধুমধুমার পরিস্থিতি জামুরিয়া বিধানসভার পরাশিয়া গ্রাম পঞ্চায়েতের কুলডাঙ্গা গ্রামে। ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হল। ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। অভিযোগ উঠছে স্থানীয় প্রাক্তন ব্লক তৃণমূল সভাপতি কল্যাণ কুমার ঘোষের বিরুদ্ধে। জানা গিয়েছে কল্যাণ ঘোষ রেশন ডিলার এবং একজন ঠিকাদার। অবৈধভাবে মাটি কাটা ও পাচারের অভিযোগ তাঁর বিরুদ্ধে। আর এই অভিযোগ তুলেছেন স্থানীয় উজ্জ্বল ঘোষ ও মানুষ ঘোষ। এই মানুষ ঘোষ আবার স্থানীয় পঞ্চায়েত প্রধান অনিতা ঘোষের স্বামী ও তৃণমূল নেতা। বুধবার দেখা গেল একে অপরের সঙ্গে রীতিমতো প্রকাশ্যে গালিগালাজ করতে ও মারপিট করতে। উজ্জ্বল ও মানুষ ঘোষের অভিযোগ, তাদের জমি থেকে মাটি কেটে পাচার করে কল্যাণ। তাকে হাতে নাতে ধরেছে আজকে। এলাকার আরেক জমি মালিক উজ্জ্বল ঘোষের অভিযোগ, এলাকার বাসিন্দা কল্যাণ ঘোষ তাদের প্রায় 2.5-3 বিঘা জমির ওপরে থাকা গাছপালা কেটে বিক্রি করেছে। এখন 10 ফুট গভীর কেটে মাটি বিক্রি করে দিচ্ছে। খবর পেয়ে এখানে এসে একটি ট্রাক্টর আটক করে পুলিশ এবং পুলিশে খবর দেওয়া হলে পুলিশ এসে খালি ট্রাক্টরটি উদ্ধার করে নিয়ে যায়। অন্যদিকে কল্যাণ ঘোষ বলেন, মাটি চুরি গাছ চুরির অভিযোগ ভিত্তিহীন। আমি ট্রাক্টর ভাটাতে ইট চালাই, আমার খালি একটা ট্রাক্টর আটক করে। আমি খোঁজ নিতে গেলে আমাকেও গালাগালি করে এবং মারধর করে। আমি কোনো মাটি চুরি করিনি। এবার লন্ডন সফরে যাচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে আমন্ত্রণে সাড়া দিলেন তিনি। আগামী 21শে মার্চ দুবাই হয়ে লন্ডনে যাবেন মমতা। 29শে মার্চ কলকাতায় ফেরার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। সূত্রের খবর, লন্ডনে গিয়ে শিল্প নিয়ে শিল্পপতিদের সঙ্গে বৈঠক করতে পারেন মুখ্যমন্ত্রী। কলকাতা থেকে দুবাই হয়ে তিনি লন্ডনে পৌঁছবেন। এই সফরে নানান কর্মসূচি রয়েছে তার। অক্সফোর্ডের শিক্ষার্থী ও গবেষকদের সামনে ভাষণ দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে মমতাকে।
ভাষণে পশ্চিমবঙ্গের উন্নয়ন, কন্যাশ্রীর মতন সামাজিক প্রকল্প, বাংলার সংস্কৃতি, বাংলার ইতিহাস থেকে শুরু করে পর্যটনের পরিবেশ নিয়ে বলতে পারেন তিনি। এই আমন্ত্রণের কথা আগেই অর্থাৎ 2024 সালেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এর আগে 2023 সালে বিদেশের মাটি থেকে লোকটি টানতে স্পেন সফরে গিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেবার ফেরার পথে দুবাইয়েও শিল্প বৈঠক করেন তিনি। বাংলার শিল্পমহলের অনেকেই মনে করেন সেই সফরের সুফল পরবর্তী দুটি বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে রাজ্য পেয়েছে। আজকের মতন খবর এ পর্যন্তই। ধন্যবাদ।